আজকে আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার 1000+ স্ট্যাটিক জিকে 7 নম্বর ক্লাস। তোমরা যারা জানো না তাদের বলে দিই। আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে 1000+ স্ট্যাটিক জিকের ক্লাস করাচ্ছি। আজকে তার 7 নম্বর ক্লাস। আমরা কিন্তু এর আগে অলরেডি 6টা ক্লাস আলোচনা করেছি। তো তোমরা সেই 6টা ক্লাস প্রথমে দেখে আসো, তারপরে কিন্তু এই ক্লাসটা দেখো। পরিষ্কার? আমি কিন্তু এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ 20টা করে প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করাচ্ছি এবং প্রতিটা প্রশ্ন উত্তরের সাথে কিন্তু এক্সট্রা তথ্য দিচ্ছি। তার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ স্ট্র্যাটেজি এটা কভার করাচ্ছি আমি। পরিষ্কার? আর এই যে ক্লাসগুলোতে তোমরা যদি দেখো তাহলে দেখবে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এবং যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু গুরুত্বর দিক থেকে অনেকটা প্রতিটা প্রশ্ন কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু কোনো আলতু-ফালতু প্রশ্ন নিইনি। যেগুলো একদম এক্সাম রিলেটেড এক্সাম ওরিয়েন্টেড সেগুলোই কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। একটাও কিন্তু আলতু-ফালতু প্রশ্ন পাবে না। পরিষ্কার? তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বলব আগের ক্লাসগুলো দেখে আসো। আগের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। এই ক্লাসের মাধ্যমে তোমাদের যারা স্ট্র্যাটেজিকে পড়া রয়েছে হয়তো পড়েছো তোমরা রিভিশন হয়নি বা ভুলে গেছো, তোমরা এই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু রিভিশন হবে, প্রশ্ন প্র্যাকটিস হবে। তার সাথে কিন্তু হয়তো তোমরা অনেক তথ্য জানো না সেগুলোও কিন্তু জানতে পারবে। পরিষ্কার? তো আমি বলব যারা তো ক্লাস রেগুলার করো তারা জানোই আমি কিভাবে ক্লাস করাই এবং তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো লিখে এবং শেষে 20 তে কত পেয়েছো কমেন্ট করবে। যারা জানো না নতুন ক্লাস করছে তাদের বলে দিই, আমি 20টা প্রশ্ন একটা করে আলোচনা করব অপশন সহ। তোমরা যেগুলোর উত্তর জানো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের খাতায় লিখে নেবে এবং একদম ক্লাসের শেষে তোমরা দেখবে 20 তে কত পেয়েছো এবং সেই স্কোরটা তোমরা কিন্তু কমেন্ট করবে। তাহলে তোমাদের কনফিডেন্সটা কিন্তু পরীক্ষার আগে অনেকটাই বেড়ে যাবে। পরিষ্কার? আর আমি তোমাদের কিন্তু জিকের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে যেমন ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান বা পলিটি, সেখান থেকে কিন্তু একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি। প্রশ্ন উত্তরের মাধ্যমে চ্যাপ্টারগুলো একদম শেষ করাচ্ছি। তো সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। পরিষ্কার? কারণ তোমাদের জিকে তো আর জিকে দেখো সিলেবাস আ উম তোমাদের পরীক্ষায় সিলেবাস দেওয়া থাকে। কিন্তু জিকে কিন্তু শেষ করাটা অনেকটাই মুশকিল। জিকের কিন্তু কোনো শেষ নেই। জিকে যত পড়বে কেউ অঙ্ক, ইংরেজি বলতে পারো যে আমার সম্পূর্ণ কমপ্লিট, আমার সম্পূর্ণ সিলেবাস শেষ। আমি সব পারবো পরীক্ষাতে। কিন্তু জিকের ক্ষেত্রে কিন্তু এটা কেউ বলতে পারবে না যে সব পারবো বা পুরো আমার কমপ্লিট। জিকের কোনো শেষ নেই। কিন্তু তোমাদের এমন একটুখানি বুদ্ধি লাগিয়ে পড়তে হবে, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে পড়তে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে বা কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ। সেগুলো কিন্তু পড়লে তোমাদের হয়ে যাবে। পরিষ্কার? তো আমি কিন্তু সেভাবেই তোমাদের ক্লাসগুলো করাচ্ছি। তোমরা কিন্তু সেই ক্লাসগুলো করে আসো। সেই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস বেশি কথা না বাড়িয়ে। দেখো, ১ম প্রশ্ন দেখো, তোমরা যারা উত্তর জানবে অবশ্যই নিচে বলে দেবে। ঠিক আছে? দেখো, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? উত্তর বলো। হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পুনে, চেন্নাই বলো। এটার উত্তর কি হবে? এটার যদি উত্তরের কথা বলি দেখো আমি একটু প্রশ্ন অপশন বলে ২-৩ সেকেন্ড ওয়েট করব। তোমরা তখনই কিন্তু ক্লাসটা ভিডিওটা পজ করে উত্তরটা তোমাদের খাতায় লিখে নেবে। ঠিক আছে? আমি যদি ১০ সেকেন্ড ১৫ সেকেন্ড ওয়েট করি তাহলে কিন্তু ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো আমি কিন্তু ২-৩ সেকেন্ড ওয়েট করব, তখন তোমরা ভিডিওটা পজ করে নেবে, উত্তরটা লিখে তারপরে আবার ক্লাস চালু করে দেখবে উত্তরটা মিলল কিনা। ঠিক আছে? তো এটার উত্তর বেঙ্গালুরু। খুবই সোজা প্রশ্ন এটা। যারা একটু পড়াশোনা করো তারা কিন্তু অনায়াসে উত্তরটা করতে পারবে। এবার দেখো এক্সট্রা তথ্য দেখো। দেখো এখানে প্রত্যেকটাতে ৪ টে করে এক্সট্রা তথ্য দেওয়া রয়েছে। বেঙ্গালুরু উত্তরটা বলে দিলাম। তাই উত্তর বলে দিলাম। দেখো, তথ্য প্রযুক্তি শিল্পে ভারতের শীর্ষ শহর হওয়ার কারণে এই নামকরণ। বেঙ্গালুরুকে ভারতের মহাকাশ নগরী বলা হয় এবং একে উদ্যান নগরী বলা হয়। দেখো এখানে আরো দুটো তোমরা ফ্যাক্ট জেনে নিলে, দুটো প্রশ্ন জেনে নিলে, উত্তর জেনে নিলে। এই যে দুটো ফ্যাক্ট জেনে নিলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটো তথ্য কিন্তু পরীক্ষায় এসছে। ভারতের প্রথম আইটি পার্ক বেঙ্গালুরুতেই প্রতিষ্ঠা হয়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই শহরটি কর্ণাটক রাজ্যের রাজধানী। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখলে একটা প্রশ্ন রচনা করলাম, তার সাথে কিন্তু আমরা আরো ৪-৫টা কিন্তু তথ্য জেনে নিলাম। অর্থাৎ একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা ৫-৬টা প্রশ্ন করে নিলাম। এভাবেই কিন্তু পুরো আলোচনাটা হবে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়? বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া। বলো উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের কোন জেলায় বলো সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়? বলো উত্তরটা কি হবে? এর উত্তর যদি কথা বলি তাহলে হবে কিন্তু অপশন নাম্বার গ, পশ্চিম বর্ধমান। ঠিক আছে? দেখে নিই আমরা তথ্য দেখে নিই। দেখো, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ হলো ভারতের প্রাচীনতম কয়লা খনি। এটা অনেকেই জানো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। যদি বলে ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটা তাহলে কিন্তু হবে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। তবে ভারতে যদি বলে বৃহত্তম কয়লা খনি কোনটা সেটা হবে কিন্তু ঝাড়খণ্ডের ঝরিয়া।
কয়লা উত্তোলনে বর্তমানে ওড়িশা ও ছত্তিশগড় রাজ্যে প্রথম সারিতে রয়েছে, মানে প্রথম এরা। ঠিক আছে, বিটুমিনাস জাতীয় কয়লা হচ্ছে ভারতের খনিগুলো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ বিটুমিনের যে কয়লাটা রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ কোথায়, মানে ভারতে যদি বলি যে কোন জাতীয় কয়লা ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা কিন্তু বিটুমিনাস হবে। দেখো কয়লার 3টে ভাগ, একটা হচ্ছে তোমাদের অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, তারপরে লিগনাইট। ঠিক আছে, এই যে ভাগগুলো রয়েছে কয়লার, তার মধ্যে যে বিটুমিনাস কয়লাটা রয়েছে সেটা কিন্তু ভারতে সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায়। আর লিগনাইট হচ্ছে তামিলনাড়ুর নয়াভ্যালি একটা কয়লা খনি আছে, সেখানে কিন্তু লিগনাইট সবথেকে বেশি পাওয়া যায়। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। ঠিক আছে, কয়লাকে বুলেট সানশাইন বলা হয়, ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু মনে রাখবে তোমরা। তারপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন। দেখো এগুলো স্ট্যাটিকের মধ্যে দেওয়া হয়েছে, কারণ এই যে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন দেয়, তো এগুলো ইনক্লুড করেছি যাতে তোমাদের অনেকটাই মনে থাকে। উত্তর বলো এটা কি হবে, খুব সোজা একটা প্রশ্ন, উত্তর বলো দেখি। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আগে আমরা একটু তথ্য দেখে নিই। দেখো এটা 1828 সালে এটি প্রতিষ্ঠিত হয়। রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বলা হয়, বা ভারতের নবজাগরণের জনক বলা হয়, তোমরা জানো। ফাদার অফ ইন্ডিয়া রেনেসান্স কিন্তু রাজা রামমোহন রায়কেই বলা হয়। সতীদাহ প্রথা রদ করার জন্য তাকে সতীদাহ প্রথা রদ করার ক্ষেত্রে তার প্রধান ভূমিকা ছিল। মানে এই সতীদাহ প্রথা রদ হয় কবে? দেখো 1829 সালে। ঠিক আছে, 1829 সালে সতীদাহ প্রথা রদ হয়, এবং কার মানে এই বলে কোন ভাইসরয়ের উদ্যোগ, মানে রাজা রামমোহন রায় তো প্রধান ভূমিকা নিয়েছিলেন, কিন্তু রদ করেছিলেন হচ্ছে তোমাদের স্যার উইলিয়াম বেন্টিঙ্ক। এটা মনে রাখবেন যে স্যার উইলিয়াম বেন্টিঙ্ক। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? তো উত্তর হবে কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী। এগুলো কিন্তু মনে রাখবে। আর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল এটাও কিন্তু পরীক্ষা দেয়, এটা উত্তর হবে কি দ্বিতীয় আকবর। আকবর দি সেকেন্ড কিন্তু এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল, এটাও কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কালাহান্ডি জেলার বক্সাইট খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, রাজস্থান। বলো উত্তর কি হবে? এটার উত্তর যদি বলি আমি যে কালাহান্ডি জেলার বক্সাইট, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, ওড়িশা। ওকে, দেখো দেখো বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, এটা তোমরা অনেকেই জানো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওড়িশা ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। এই রাজ্যে ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম কোম্পানি যেটা আছে নালকো, সেটা কিন্তু নালকো যে রিফাইনারি আছে, রিফাইনারি কিন্তু এখানে রয়েছে নালকো, তোমরা অনেকেই হয়তো শুনেছো। দেখো এই যে নালকো, তোমরা এই যে যে প্রশ্নটা বললাম, এক সেকেন্ড, এই যে নালকো, নালকো কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা কিন্তু অবশ্যই এটা নিচে কমেন্ট করে জানাবে। পরিষ্কার? তারপর বললাম কি এই যে এটা পাঁচ পটমালি, কিন্তু এই যে পাঁচ পটমালি হবে, এটা পতনা পটমালি হবে। এটা হচ্ছে ওড়িশার অন্যতম প্রধান একটি বক্সাইট খনি। তাহলে বক্সাইট খনির একটা নাম বলো, মানে এটা তো দিতেই পারে যে পাঁচ পটমালি কোন রাজ্যে অবস্থিত, তাহলে এটা কিন্তু ওড়িশাতে হবে। এটা হচ্ছে ওড়িশার একটা প্রধান বক্সাইট খনি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই, দেখো আমরা যে স্ট্র্যাটেজিকের ক্লাসগুলো করাচ্ছি, আমি তো ক্লাস, দেখো এই যে স্ট্র্যাটেজিকের যেগুলো, সেটার একটা আমি প্রিন্টেবল নোটস বা ডিজিটাল নোটস বানিয়েছি, প্রত্যেক ক্লাসে তোমরা নোটস পেয়ে যাবে। ঠিক আছে, WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমরা এই নোটসটা পেয়ে যাবে। ঠিক আছে, এই নোটসটা ডিজিটাল নোটস, তোমরা সকলে জানো, প্রিন্টেবল নোটস একদম, মানে তোমরা প্রিন্ট করার মতন, প্রিন্ট ফ্রেন্ডলি, একদম প্রিন্টেবল নোটস। 1000+ স্ট্যাটিক জিকে। দেখো এখানে আমি 1000+ স্ট্যাটিক জিকে বলতে, যখন আমি প্রত্যেকটা যে ক্লাস করাচ্ছি সেই ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো, এক্সট্রা তথ্যগুলো আলোচনা করছি, সেগুলো এই নোটসটা একদম অর্গানাইজডভাবে ছবি সহ তোমরা যাতে প্রিন্ট করতে পারো সেইভাবে কিন্তু করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই সেই নোটগুলো কালেক্ট করতে পারবে। একদম দাম একদম কম রাখা হয়েছে, একদম 69 রুপিস, খুবই কম দাম। তোমরা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু এই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করতে পারো, 9748070028। এই নাম্বারে মেসেজ করলেই তোমরা কিন্তু এই নোটসগুলো সংগ্রহ করতে পারবে। এখনও দেখো যে প্রতিটা ক্লাস রয়েছে সেই নোটগুলো কিন্তু তৈরি হচ্ছে, তোমরা একবার পেমেন্ট করলে তাহলে কিন্তু প্রত্যেকটা ক্লাসের নোটস তোমরা পেয়ে যাবে। স্ট্যাটিক জিকের 1000+ স্ট্যাটিক জিকে যে সমস্ত ক্লাসগুলোর নোটসগুলো তোমাদের রয়েছে, আমি করাবো সেই ক্লাসগুলো, সেই নোটসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসের নোটস। পরিষ্কার? তোমাদের শুধু 69 রুপিস একবারই পেমেন্ট করতে হবে। আর আমি কিন্তু তোমাদের পলিটিরও পুরো নোটস কিন্তু তোমাদের দিয়েছি, পলিটির ডিজিটাল নোটস, মানে
পুরো পলিটি চ্যাপ্টারে, মানে 20টা প্লাস অধ্যায়, 400টা প্লাস প্রশ্ন, 2000 প্লাস তথ্য দিয়ে একটা নোটস বানিয়ে তোমাদের দিয়েছি। তো সেটাও যদি তোমরা নিতে ইচ্ছুক তাও কিন্তু তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, সেখান থেকে তোমরা সেটা কালেক্ট করতে পারো। সেটার দাম কিন্তু মাত্র 69 টাকা, মাত্র 69 রুপিস। তোমরা কিন্তু এটা পে করে তোমরা সেই নোটসটাও কালেক্ট করতে পারো। এবং তোমরা হাজার প্লাস স্ট্যাটিক জিকে যদি নোটস নিতে চাও, তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটস তোমরা ডিজিটাল নোটস পেয়ে যাবে। তোমাদের কিন্তু শুধুমাত্র 69 রুপিস পে করতে হবে। আমি কিন্তু দেখো নোটস মানে কিন্তু আমি এই যেই ক্লাসগুলোতে এইভাবে করাচ্ছি এগুলো কিন্তু নয় যে এগুলো একদম পিডিএফ দিয়ে তোমাদের দিয়ে এগুলো নয়, একদম প্রিন্টেবল পিডিএফ যেমন হয় A4 সাইজের তেমনই, প্লাস ছবি দেওয়া রয়েছে এবং পুরো অর্গানাইজড ওয়েতে জিনিসটা খুব করা হয়ে যাবে, তোমাদের পড়তে সুবিধা হয় এবং প্রিন্ট করতে তোমাদের বেশি টাকা খরচা না হয়। একদম ছবি দিয়ে ভরিয়ে একদম ঘিজিমিজি করে ডিজাইন দিয়ে করে সেটা করলে তোমাদের কিন্তু প্রিন্টে অনেক টাকা লেগে যাবে। আমি কিন্তু সেই কথা মাথায় রেখে তোমাদের একদম যাতে তোমরা বুঝতে পারো সিম্পল ওয়েতে ছবি দিয়ে যতগুলো দরকার ছবি দিয়ে তোমাদের কিন্তু তৈরি করেছি। দেখো ফ্রন্ট পেজটা তোমরা দেখতেই পাচ্ছ, এরমই কিন্তু ফ্রন্ট পেজ কিন্তু রয়েছে। তোমাদের প্রথম যে ক্লাসটা সেটা সমস্ত ক্লাসেরই পাবে, তোমরা আমি শুধুমাত্র প্রথম যে ক্লাসের যে নোটসটা তার ফ্রন্ট পেজটা দেখিয়েছি। এবং প্রত্যেকটা তো দেওয়া সম্ভব না একটা এখানে। তো তোমরা যারা নিতে চাও তারা কিন্তু এই নাম্বারে মেসেজ করে তাহলে কিন্তু তোমরা সেটাকে কালেক্ট করতে পারবে। পরিষ্কার? সরে আসছি পরবর্তী প্রশ্ন। একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, কলকাতায় কবে মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল? 1980, 1984, 1990, 2002। বলে উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, 1984। ঠিক আছে। দেখো এটি ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা, তোমরা সকলেই জানো। দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত, স্প্লেন্ড থেকে ভবানীপুর প্রথম অংশ পর্যন্ত এটি শুরু হয়। এবং 2010 সালে কলকাতা মেট্রোকে ভারতের রেলের 17তম জোন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এটা কিন্তু 2023 সালে গঙ্গার তলদেশে দিয়ে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে। তোমরা সকলেই কিন্তু এটার সম্বন্ধে অবগত। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধের সমাধি বা মহাপরিনির্বাণ স্থল কোনটি? সারনাথ, লুম্বিনী, কুশীনগর, বোধগয়া। বলো কি হবে উত্তর? উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ, কুশীনগর। ঠিক আছে, দেখে নিই এবার আমরা। দেখো লুম্বিনী নেপাল হলেও গৌতম বুদ্ধের জন্মস্থান, তোমরা সকলেই জানো। বোধগয়াতে তিনি জ্ঞান বা বোধি লাভ করেন। সারনাথে তিনি তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন, এটাকে কিন্তু ধর্মচক্র প্রবর্তন বলা হয়। গৌতম বুদ্ধের মৃত্যুকে বৌদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ বলা হয়। আর গৃহত্যাগকে বলা হয় মহাপরিনিষ্ক্রমণ। এগুলো কিন্তু একটু মনে রাখবে। পরিষ্কার? তারপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? মহাত্মা গান্ধী, পিঙ্গলি ভেঙ্কাইয়া, সরোজিনী নাইডু, বি.আর. আম্বেদকর। এর উত্তর কি হবে বলো? এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, পিঙ্গলি ভেঙ্কাইয়া। ঠিক আছে। দেখো 1947 সালে 22শে জুলাই কিন্তু গণপরিষদে জাতীয় পতাকা গৃহীত হয়। এটা কিন্তু আমি তোমাদের পলিটি ক্লাসে পড়িয়েছি, তোমরা কিন্তু অবশ্যই পলিটি ক্লাসগুলো দেখে আসো। পতাকার দৈর্ঘ্য কত অনুপাত? 3:2। পতাকার মাঝখানে অশোক চক্রে কটা স্তম্ভ আছে, মানে কটা দাগ আছে? মানে দেখো না যে আমাদের অশোক চক্র তার মাঝখানে এরকম দণ্ড থাকে, সেটা কটা দণ্ড আছে তোমরা বলো উত্তর? এখানে তো লেখাই আছে উত্তর কি বলছি, এখানে তো দেওয়াই আছে, 24টা রয়েছে। পতাকার গেরুয়া হচ্ছে ত্যাগ, সাদা হচ্ছে শান্তি, সবুজ হচ্ছে সমৃদ্ধির প্রতীক। এগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। নেক্সট প্রশ্ন কি বলছে, ফাদার অফ রেভলিউশনারি থটস ইন ইন্ডিয়া কাকে বলা হয়? বলো। ভগৎ সিং, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু। এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, বিপিন চন্দ্র পাল। ঠিক আছে। দেখো তিনি হচ্ছে লালা রাজপথ রায় বলছি। তিনি হচ্ছে লাল বাল পাল তৈরির অন্যতম সদস্য। লাল হচ্ছে লালা রাজপথ রায়, বাল হচ্ছে বাল হচ্ছে বাল গঙ্গাধর তিলক, আর পাল হচ্ছে বিপিনচন্দ্র পাল। সেটা তোমরা আশা করি সকলেই জানো। তিনি নিউ ইন্ডিয়া ও বন্দে মাতরম পত্রিকার সাথে যুক্ত ছিলেন। এগুলো কিন্তু মনে রাখবে। বাল গঙ্গাধর তিলককে বলা হতো লোকমান্য, এটা কিন্তু মনে রাখবে। তোমাদের আগের ক্লাসে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে আগের ক্লাসে না একটা জাতীয় কংগ্রেসের ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে জাতীয় কংগ্রেস না কোন ক্লাসে একটা জিজ্ঞেস করেছিলাম আমি যে লোক হিতবাদী কাকে বলা হয়? লোক হিতবাদী এটা হচ্ছে লোকমান্য। লোকমান্য হচ্ছে বাল গঙ্গাধর তিলক। লোক হিতবাদী যদি বলে তাহলে কিন্তু হবে গোপাল হরি দেশমুখ, এটা কিন্তু মনে রাখবে। আর লালা রাজপথ রায়কে কি বলা হয়? পাঞ্জাব কেশরী। এটাও কিন্তু মনে রাখবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে?
উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার। পরেরটি ক্লাস করে অনার্সে জানতে পারবে। আমি উত্তর বলে দিচ্ছি, এটা ওয়েট করছি না, তোমরা বলো উত্তরটা, তোমরা যারা জানো। এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার গ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, দেখো প্রধান বিচারপতি অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি এটা করে থাকেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমাদান কার কাছে যেতে পারে? সেটা হচ্ছে উপরাষ্ট্রপতির কাছে। সংবিধানের 60 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির শপথের কথা বলা আছে এবং রাষ্ট্রপতির ন্যূনতম বয়স হতে পারে, মানে যারা রাষ্ট্রপতি হতে চান তাদের ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর, মিনিমাম এজ 35 ইয়ার্স হতেই হবে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি, কোন শহরটির পরিবর্তিত নাম রাখা হয়েছে প্রয়াগরাজ? বলো, বারাণসী, এলাহাবাদ, ফৈজাবাদ, লখনৌ, বলো তো। এটার উত্তরে কথা বলি তো বলছে প্রয়াগরাজের নাম, মানে প্রয়াগরাজ কার পরিবর্তিত নাম? এটা হচ্ছে এলাহাবাদ, অপশন নাম্বার খ। ঠিক আছে, দেখো এলাহাবাদ উত্তরপ্রদেশের সরকার 2008 সালে 2018 সালে এর নাম পরিবর্তন করা হয়েছে। প্রয়াগরাজ গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। ফৈজাবাদ শহরের নাম পরিবর্তনের নাম কি? এটা হচ্ছে অযোধ্যা। এবং প্রয়াগরাজে প্রতি বছর মাঘ মেলা এবং 12 বছর অন্তর কিন্তু কুম্ভ মেলা হয়, যেটা এই বছর না, তার আগে, মানে এটা তো 2025 সালে কিন্তু হয়েছিল কুম্ভ মেলা। ঠিক আছে, ফৈজাবাদের নাম ফৈজাবাদ শহরের পরিবর্তিত নাম কি? এটা হচ্ছে অযোধ্যা। এগুলো কিন্তু মনে রাখবে, পরিবর্তিত নাম কিন্তু দেওয়া হয় পরীক্ষাতে। নেক্সট প্রশ্ন দেখি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন আদালতের অধীনে পড়ে? মাদ্রাজ হাইকোর্ট, ওড়িশা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, কেরালা হাইকোর্ট। তোমার দেখো প্রতিটা রাজ্য, মানে কিন্তু রয়েছে, প্রতিটা রাজ্যের জন্য হাইকোর্ট থাকবে। ঠিক আছে, বর্তমানে আমি যতদূর, মানে এখনো বর্তমানে ভারতে কিন্তু 25টা হাইকোর্ট রয়েছে। ঠিক আছে, কিন্তু এমনও আছে যে একটা হাইকোর্টে কিন্তু 2-3টে কিন্তু রাজ্যের একই কমন হাইকোর্ট। তেমনই কিন্তু কলকাতা হাইকোর্ট তো পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট, কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু আরেকখানা হয়, সেটা হচ্ছে তোমাদের আন্দামান নিকোবরের কিন্তু কলকাতা হাইকোর্ট, এটা কিন্তু মনে রাখবে। তারপর দেখো কলকাতা হাইকোর্ট তোমাদের বলে দিলাম। কলকাতা হাইকোর্ট হচ্ছে প্রাচীনতম হাইকোর্ট ভারতের। এটা হচ্ছে 1862 সালে প্রতিষ্ঠিত হয়। এটি পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর উভয়াঞ্চলের বিচার কার্য চালায়। লাক্ষাদ্বীপ হচ্ছে কেরালার হাইকোর্ট, বললাম লাক্ষাদ্বীপের কেরালার একটাই হাইকোর্ট। বর্তমানে ভারতে 25টি হাইকোর্ট রয়েছে, যেটা তোমাদের আমি আগেই বললাম, এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো র্যামন ম্যাগসাইসে পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয়? জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বলো উত্তর কি হবে? এটার উত্তর যদি কথা বলি, এটার উত্তর কিন্তু অপশন নাম্বার গ, ফিলিপিন। ঠিক আছে, দেখে নাও। এই পুরস্কারকে এশিয়ার নোবেল বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিতে কিন্তু এইটা শুরু হয় কবে থেকে? 1958 সাল থেকে। প্রথম ভারতীয় হিসেবে এটা কে পায়? এটা হচ্ছে বিনোবা ভাবে। তোমরা সকলেই জানো, গুরুত্বপূর্ণ খুবই। রবিশ কুমার মানে যে সাংবাদিকতা করে রবিশ কুমার, তিনি কিন্তু সম্প্রতিকালে এই পুরস্কারটা পেয়েছেন। এটা একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন, এটা কিন্তু মনে রাখবে। তোমাদের আবার মনে করিয়ে দিই, যারা তোমরা এই ডিজিটাল নোটসগুলো নিতে চাও আমাদের এই স্ট্যাটিক জিকের, তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে মেসেজ করো 9748070028। সেখানে তোমরা কিন্তু প্রতিটা ক্লাসের নোটস পেয়ে যাবে অর্গানাইজড ওয়েতে, একদম প্রিন্টেবল, তোমরা প্রিন্ট করতে পারবে, একদম প্রিন্ট যাতে করতে পারো, একদম সোজাভাবে যাতে বুঝতে পারো, একদম সিম্পল ওয়েতে তৈরি করা হয়েছে। মাত্র 69 রুপিস। তোমরা যারা নিতে চাও অবশ্যই কিন্তু 9748070028 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। কল করবে না কিন্তু, বলে দিচ্ছি। তোমরা কল করলে অবশ্যই কল তোলা হবে না, তোমার সাথে জাস্ট হোয়াটসঅ্যাপের জন্য কিন্তু নাম্বার দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে তোমরা কিন্তু এখানে মেসেজ করলে তোমরা বুঝতে পারবে তোমরা কী করে কী করবে। ঠিক আছে, তোমরা যারা ডিজিটাল নোটস নিতে চাও তাহলে কিন্তু এখানে তোমরা মেসেজ করতে পারো। চলে আসছে পরবর্তী প্রশ্ন দেখি। দেখো মুঘল গার্ডেন রাষ্ট্রপতি ভবন যেটা, এর নতুন নাম কি রাখা হয়েছে? ভারত উদ্যান, অমৃত উদ্যান, নেতাজি উদ্যান, কর্তব্য উদ্যান, বলো উত্তর কি হবে? এটার উত্তর কি? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার খ, অমৃত উদ্যান। ওকে, দেখিনি আমরা। দেখো স্বাধীনতার 75 বছর বা আজাদি কা অমৃত মহোৎসব, আমরা সবারই জানো এর নামটা, উপলক্ষে 2023 সালে কিন্তু এই নামকরণ করা হয়। এটি লুটিয়াস দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের চত্বরে অবস্থিত। এই বাগানটি মুঘল বা ব্রিটিশ স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এবং দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে রাখা কি হয়েছে? কর্তব্য পথ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, কোন দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে অর্থাৎ ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালিত হয়? 12ই জানুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 8ই মার্চ, 5ই সেপ্টেম্বর, বল উত্তর কি হবে? এটা যদি বলি, মানে ন্যাশনাল সায়েন্স ডে যদি বলে তাহলে কিন্তু হবে 28শে ফেব্রুয়ারি। ওকে, 12 জানুয়ারি কি? 12 জানুয়ারি কিন্তু ন্যাশনাল ইউথ ডে, স্বামী বিবেকানন্দের জন্মদিনে কিন্তু ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়, কিছুদিন আগেই হলো আমাদের জানুয়ারি মাসে। ঠিক আছে, দেখো 28শে ফেব্রুয়ারি বলে দিলাম। স্যার সিভি রমনের রমন এই দিনে কিন্তু রামন এফেক্ট আবিষ্কার করেছিলেন, তার জন্য কিন্তু এটা পালন করা হয়।
তারপরে হচ্ছে এই আবিষ্কারের জন্য তিনি 1930 সালে নোবেল পুরস্কার পান। খুব গুরুত্বপূর্ণ 12 জানুয়ারির বিবেকানন্দর, আমি তোমাদের একটু আগেই বললাম, 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস অর্থাৎ ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়, এবং 5ই সেপ্টেম্বরকে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়। এটা তোমরা সকলেই জানো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে? বিশ্বব্যাংক, IMF, WTO এবং এশিয়ান ইউনিয়ন ব্যাংক। উত্তর কি হবে বলো? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, IMF। ওকে, দেখো IMF পুরোটা বলে দিই। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF 1945 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। এবং ওয়ার্ল্ড ব্যাংকেরও কিন্তু সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। এগুলো কিন্তু মনে রাখবে। এর বর্তমান প্রধান কে হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা। ঠিক আছে। বিশ্বব্যাংক হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। মানে বিশ্বব্যাংকে তোমাদের বলে দিলাম যে বিশ্বব্যাংকেরও কিন্তু সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। IMF এর মুদ্রাকে SDR বলা হয়, স্পেশাল ড্রয়িং রাইটস। এটা বলা হয়। এটা হচ্ছে এত ডিপে যদিও জিজ্ঞেস করবে না, তাও তোমাদের সদর দপ্তরগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। 16 নম্বর, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া, বাল গঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগৎ সিং, জওহরলাল নেহেরু। বলো, খুব সোজা একটা প্রশ্ন, উত্তর কি হবে বলো? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার খ, সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে। দেখি, দেখো দেশীয় রাজ্যগুলিকে ভারতের সাথে যুক্ত করার কৃতিত্বের জন্য তাকে এই নামে ডাকা হয়। তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তার জন্মদিনে এই 31শে অক্টোবর জাতীয় একতা দিবস পালন করা হয়। এবং গুজরাটের নর্মদা নদীর উপর তার স্মৃতিতে নির্মিত হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। তোমরা জানো, সকলেই জানো, এটা বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু সেখানে রয়েছে গুজরাটের নর্মদা নদীর উপরে। ঠিক আছে। তারপর দেখি পরবর্তী প্রশ্ন কি বলছে। কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। বলো, কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে। দেখো আমাদের এটি একটি ব্যাঘ্র প্রকল্প অর্থাৎ টাইগার রিজার্ভ। এটি বারসিঙ্গা হরিণের জন্য বিশেষভাবে পরিচিত, এবং রুডিয়ান কিপলিং এর দ্য জাঙ্গল বুক তোমরা অনেকেই জানো, প্রায় সকলেই জানো। হয় এই যে কানহা যে অরণ্য মানে জাতীয় উদ্যান রয়েছে, এখানে এই প্রেক্ষাপটে লেখা হয়েছে বলে মনে করা হয়। মধ্যপ্রদেশকে ভারতের টাইগার স্টেট বলা হয়। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে আসছি, এক সেকেন্ড। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়েছিল? 1929, 30, 31, 32। বলো, উত্তর কি হবে? প্রথম রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল কিন্তু 1930, দ্বিতীয় 1930, তৃতীয় হচ্ছে 1932। দেখো লন্ডনে এটি হয়। কংগ্রেস প্রথম বৈঠকে যোগ দেয়নি। B.R. আম্বেদকর 3টি গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন, এবং গান্ধীজি একমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিল। এটাও কিন্তু মনে রাখবে। আমাদের সেকেন্ড লাস্ট প্রশ্ন, বোডো কোন রাজ্যের সরকারি ভাষা? সিকিম, নাগাল্যান্ড, অসম, মণিপুর। উত্তর বলো কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নম্বর গ, অসম। ঠিক আছে। দেখো এটি অসমের দ্বিতীয় প্রধান ভাষা, এবং 2003 সালের 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু অষ্টম তফসিলে তোমরা সকলেই জানো আমাদের বিভিন্ন ভাষা রয়েছে, তো সেখানে যুক্ত করা হয়। বর্তমানে সংবিধানের 22টি স্বীকৃত ভাষা রয়েছে। সাঁওতালি ভাষাটিও পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডের অসমে প্রচলিত। লাস্ট কোশ্চেন, ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন যিনি সংসদে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন? প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ী, মোরারজি দেসাই, VP সিং, লাল বাহাদুর শাস্ত্রী। উত্তর কি হলো? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, মোরারজি দেসাই। ঠিক আছে। দেখো তিনি 1977 সালে জনতা পার্টির হয়ে প্রধানমন্ত্রী হন। তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ইস্তফা দেন। তারপরে দেখো তার সময় 44তম সংবিধান সংশোধন আইন পাশ হয়েছিল। এই 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু আমাদের যে মৌলিক অধিকারের যে সম্পত্তির অধিকার ছিল, সেটা কিন্তু আইনি অধিকারে অন্তর্ভুক্ত করা হয়। তিনি ভারত ও পাকিস্তান উভয় দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন ও নিজামী পাকিস্তান পেয়েছিলেন। ঠিক আছে।
এই ছিল তোমাদের 7 নম্বর ক্লাসের সম্পূর্ণ স্ট্যাটিক জিকে। তোমরা কিন্তু অবশ্যই 20-তে কত পেয়েছো অবশ্যই নিচে কমেন্ট করো যে 20-এর মধ্যে আউট অফ 20 তোমরা কত পেয়েছো, ঠিক আছে? আর যারা এই ক্লাসগুলোর ডিজিটাল নোটস নিতে চাও তাদের একবার দেখিয়ে দিই, এই যে যারা ডিজিটাল নোটস নিতে চাও তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে?